নমস্কার শ্রোতা বন্ধুরা, ভয়ের দুনিয়াতে আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু গঙ্গোপাধ্যায় রচিত একটি রোমহর্ষক ভূতের গল্প সবুজ চশমা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। শুরু হতে যাচ্ছে আজকের রোমহর্ষক ভূতের গল্প সবুজ চশমা। বড়দা বলল, আমিও একদিন তোমাদের মতো নাস্তিক ছিলাম। আমরা সকলে উৎসুকভাবে কোনো উত্তর দিলাম না, কারণ এরূপ ভূমিকার উদ্দেশ্য আমাদের সবার জানা ছিল। কেবল অমূল্য মুখ বিকৃত করে হাসল। বড়দার টেবিলের উপর হতে পা নামিয়ে বলল, কিন্তু একবার এমন একটা ব্যাপার ঘটল যে তারপর প্রেতজনিতে অবিশ্বাস করা একেবারে অসম্ভব। অনেক দিন আগেকার কথা, প্রায় 10-12 বছর হবে। সেরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা জীবনে কখনো হয়নি। রেলে কাটা পড়তে পড়তে প্রায় বেঁচে গিয়েছিলাম। অমূল্য সক্ষোভে কপালে করাঘাত করে বলল, আমাদের ভাগ্যই মন্দ, কাকে দোষ দেব? পাছে আবার ঝগড়া বাঁধে যায়, তাই পিত্তি তাড়াতাড়ি বলল, কাউকে দোষ দিতে হবে না, বড়দা তুমি আরম্ভ করে দাও তো। বড়দা শত্রুমূত্র সকলকে সামান্য অগ্রাহ্য করে অবিচলিতভাবে একটা চুরুট ধরালো, তারপর শুরু করলো। কিউল জংশনের মতো এমন লক্ষ্মী ছাড়া স্টেশন বোধহয় পৃথিবীতে আর নেই। লুপ লাইন থেকে যেদিকে যেতে চাও, কিউলে অন্তত 3 ঘন্টা বিশ্রাম করতে হবে। সেবার বিয়ে পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলাম এলাহাবাদে। সন্ধ্যার সময় মুঙ্গের থেকে বেরিয়ে রাত্রি 8টা নাগাদ কিউল পৌঁছানো গেল। সেখানে পশ্চিমের ট্রেন আসবে রাত্রি 11টায়, সুতরাং অফুরন্ত অবকাশ। আমার সঙ্গে কেবল একটা সুটকেস ছিল, সেটা কুলির জিম্মা করে দিয়ে লম্বা কাঁকড় ঢাকা প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলো। ক্রমে ট্রেন বেরিয়ে গিয়ে স্টেশনটা একেবারে খালি হয়ে গেল। ঘন্টা তিনেকের মধ্যে আর গাড়ি নেই, কিন্তু একলা শূন্য প্ল্যাটফর্মে কাহাতক পায়চারি করা যায়। ঘণ্টাখানিক ঘুরে বেড়াবার পর দেখলুম কেউ কোথাও নেই। স্টেশন স্টাফরাও বোধ করি এই অবসরে একটু নিদ্রা নিয়ে নিচ্ছে। গ্যাসের বড় বড় ল্যাম্পগুলো জনহীন, প্ল্যাটফর্মে অনর্থক আলো বিকীর্ণ করছে। আমি এদিক ওদিক চেয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে ঢুকে পড়লুম। ভাবলুম নিরিবিলি একটু ঘুমিয়ে নেওয়া যাক। টিকিট ইন্টার ক্লাসেরই ছিল। ওয়েটিং রুমের মাঝখানে একটি বড় গোছের গোল টেবিল, তারপর কেরোসিনের ল্যাম্প ঘোলাটেভাবে জ্বলছে। টেবিলের চারপাশে 10-12খানা চেয়ার, আরাম কেদারও আছে। একটি চেয়ারে বসে একজন ভদ্রলোক ঝিমুচ্ছিলেন। একটা চামড়ার হ্যান্ডব্যাগ তার সামনের টেবিলের উপর রাখা ছিল। আমি ঢুকতেই তিনি চমকে উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিজের কাছে টেনে নিলেন। আর কেউ যে ওয়েটিং রুমে আছে তা প্রত্যাশা করিনি। যা হোক, অনধিকার প্রবেশের সংকোচ দমন করে একটা চেয়ার টেনে বসলুম। ভদ্রলোক মিটমিট করে আমার দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোক, মুখে দাড়ি আছে, ওস্তাগরের তৈরি ঝলঝলে কোট প্যান্টলুনটা পরা, কিন্তু তবু বাঙালি বলে সন্দেহ হলো। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলুম, মহাশয়ের কোন দিকে যাওয়া হচ্ছে? ভদ্রলোক ব্যাগটি তুলে নিজের কোলের উপর রাখলেন। এমন সন্দিগ্ধ চোখ আমার দিকে তাকাতে লাগলেন যেন তার ওই ব্যাগটি চুরি করবার জন্যই আমি ঢুকেছি। তারপর সতর্কভাবে বললেন, আমি বিলেত যাচ্ছি। কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললুম, হ্যাঁ? বিলেত যাচ্ছি, আপনি? লজ্জিতভাবে বললুম, আমি আমি এই কাছেই এলাহাবাদ যাচ্ছি। এলাহাবাদ? এলাহাবাদে কি করেন? কিছু করি না, মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আপনি কি কখনো সেখানে ছিলেন? তার সতর্ক সাবধান ভাব অনেকটা কেটে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেখানে আমি লিটন কলেজে ফিজিক্সের প্রফেসর ছিলাম। আমার নাম বিরাজমোহন সেন। বিরাজমোহন সেন নামটা খুব পরিচিত। আমার মামাদের মুখে তার অনেক গল্প শুনেছি। মামারা তার কাছে পড়েছিলেন। বিরাজবাবু একজন নামজাদা প্রফেসর ছিলেন, কিন্তু হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ার পর তাকে অধ্যাপনার কাছ থেকে অবসর নিতে হয়। কিন্তু আমি সচকিত হয়ে উঠলুম। তারপর খুব ভালো করে তাকে পর্যবেক্ষণ করলুম।
কিন্তু তার চেহারায় মাথা খারাপের কোনো লক্ষণই তো দেখতে পেলুম না। প্রকাণ্ড কপালখানা বুদ্ধি এবং পাণ্ডিত্যেরই পরিচয় দিচ্ছে। উঁচু বাঁকা নাক, চোখের দৃষ্টিতে এমন কিছু নেই যা পাগলামি বলে মনে করা যেতে পারে। আমি আপনার নাম শুনেছি, আমার মামারা আপনার ছাত্র। তাই নাকি? কি নাম তাদের বলো তো? আমি নাম বলতেই তিনি লাফিয়ে উঠে বললেন, শৈল, নীরজ, বিলক্ষণ, তাদের খুব চিনি। তুমি তাদের ভাগ্নে? বেশ বেশ বেশ, বড় খুশি হলুম। আমার বড় হাসি পেল। জিজ্ঞাসা করলুম, আপনার ওই ব্যাগটাতে কোনো মূল্যবান জিনিস আছে? মূল্যবান? হ্যাঁ, তা বলতে পারো। এমন মূল্যবান জিনিস পৃথিবীতে আর নেই। কি জিনিস? তিনি আস্তে আস্তে বললেন, একটা চশমা। চশমা? বিলেতে নিয়ে যাচ্ছি স্যার অলিভার লজকে দেখাবো বলে। স্যার অলিভার লজকে দেখাবেন? কিসের চশমা? তিনি উত্তর দিতে গিয়ে থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। তারপর হঠাৎ মুখ তুলে জিজ্ঞাসা করলেন, তুমি ভূত বিশ্বাস করো? ভূত? হ্যাঁ, পেজনি। মনে হলো মাথা খারাপের কথাটা হয়তো নেহাত মিথ্যা নয়, নইলে আপাত দৃষ্টিতে এমন একজন বিজ্ঞ লোক আবোল তাবোল কথা কয় কেন? বললাম, যা চোখে দেখা যায় না তা বিশ্বাস করি না। তিনি একটু হাসলেন। যা চোখে দেখা যায় না তাই যদি অবিশ্বাস করো, তাহলে তো পৃথিবীর অধিকাংশ জিনিসই অবিশ্বাস করতে হয়। এক বিন্দু জলে লক্ষ লক্ষ কোটি বীজাণু আছে, সে কি চোখে দেখা যায়? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এক্স রে দিয়ে জ্যান্ত মানুষের শরীরের গোটা কঙ্কালটা দেখা যায়। সাদা চোখে কি দেখতে পাও? তা পাই না বটে, কিন্তু ভূত যে মাইক্রোস্কোপ কিংবা এক্স রে দিয়েও তো দেখা যায় না। তিনি আবার হাসলেন, গূঢ় রহস্যময় হাসি। তারপর বললেন, তা বটে, কিন্তু সাদা চোখেও যে অনেকে দেখেছে। তারা হয় ভ্রান্ত নয় ঠক। পৃথিবীতে সকলকে ভ্রান্ত কিংবা ঠগের পর্যায়ে ফেলা যায় না। খাঁটি লোকও আছে। শিশির ঘোষ জোচ্চোর ছিলেন না, নির্বোধ ছিলেন না, কিন্তু তোমার এখন বয়স কম। নাস্তিকতাই তোমাদের বয়সের ধর্ম। আমিও তোমার মতোই অবিশ্বাসী ছিলাম। বেশি দিন নয়, 2 বছর আগে পর্যন্ত আমি প্রেতজনী সম্বন্ধে ঘোর নাস্তিক ছিলাম। তারপর হঠাৎ একদিন সব উলটপালট হয়ে গেল। যে অপূর্ব জিনিস না জেনে আবিষ্কার করে ফেললুম, তাদের জীবনের ধারাটাই বদলে গেল। কি আবিষ্কার করলেন? একটা চশমা, বাইনাকুলারের লেন্সও বলতে পারো। আমি উত্তেজিত হয়ে বললুম, সেই চশমাই কি আপনার ব্যাগে রয়েছে? হ্যাঁ। ওই চশমা স্যার অলিভার লজকে দেখাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। কি ব্যাপার, আমাকে সব বলুন, আমার ভারী কৌতূহল হচ্ছে। তিনি বললেন, লোকের কাছে বলে যেরকম হাস্যাস্পদ আর ক্ষতিগ্রস্ত হয়েছি, তাতে কাউকে বলতে ইচ্ছে করে না। যা হোক, তুমি যখন আগ্রহ প্রকাশ করেছো তখন শোনো। আমি বিজ্ঞানের অধ্যাপক। বিজ্ঞানের রাজ্যে বাতিক খেয়াল কল্পনার স্থান নেই। সেখানে নিরস নিষ্ঠুর সত্যের কারবার। সুতরাং ভূতের সম্বন্ধে আমার মনে যে একটা মজ্জাগত বিরুদ্ধতা থাকবে, তা সহজে অনুমান করতে পারবে। ভেবে দেখো, নিঃসংশয়ে ভূত প্রেত বিশ্বাস করা যেতে পারে এমন জোরালো প্রমাণ আজ পর্যন্ত কিছু পাওয়া গেছে কি? সবই ধোঁয়া, অনিশ্চিত। বৈজ্ঞানিক কেউ কেউ স্বীকার করেছেন বটে, কিন্তু বিজ্ঞান স্বীকার করেনি। বিজ্ঞান চায় নিরেট স্থূল সত্য, আবছায়া অস্পষ্ট কিছু সে যে চায় না। তাই শিক্ষার গুণে আমিও চিরদিন ভূত প্রেতকে ঠাট্টাই করে এসেছি। কোনান ডয়েল, স্যার অলিভার লজ এমন ভ্রান্ত খেয়ালি মনে করেছি।
কখনো ভাবিনি যে আমি একদিন অন্যকে বিশ্বাস করবার জন্য ছোটাছুটি করে বেড়াবো, আর তারা আমাকে পাগল মনে করে আমার কথা হেসে উড়িয়ে দেবে। এইটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে নিষ্ঠুর পরিহাস। বছর 2 আগে কলেজের ল্যাবরেটরিতে আমি দূরবীনের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। একটা বড় সবুজ রঙের ক্রিস্টাল একদিন কুড়িয়ে পেয়েছিলাম সেইটে। কিন্তু তুমি বোধহয় আর্ট স্টুডেন্ট, সব কথা বুঝবে না। মোটামুটি বলে রাখি, একটা অদ্ভুত ফিকে সবুজ রঙের ক্রিস্টাল হাতে এসে পড়েছিল। তাই থেকে নিজের হাতে কতগুলো লেন্স তৈরি করেছিলাম। যন্ত্রের সাহায্যে না নিয়ে হাতে করে ঘষে ঘষে লেন্স তৈরি করা সহজ নয়, বিস্তর সময় লাগে। তাছাড়া সব সময় নির্ভুল হয় না, বাঁকাচোরা থেকে যায়। কিন্তু আমার খেয়াল হয়েছিল, তাই নিজের হাতেই তৈরি করেছিলাম। একদিন দুপুরবেলা, তখনও লেন্স সম্পূর্ণ হয়নি, কেমন হচ্ছে দেখবার জন্য আমি সেগুলোকে ফ্রেমের উপর বসিয়ে চোখে পরালাম। চশমার দোকানে চোখ পরীক্ষা করবার সময় চোখে পরিয়ে দিয়ে তাতে বিভিন্ন শক্তির কাজ বসিয়ে পরীক্ষা করতে হয়। দুপুরবেলা ল্যাবরেটরিতে কেউ ছিল না, আমি দৌড় বন্ধ করে একা কাজ করছিলাম। কিন্তু চশমা চোখে দিয়ে মুখ তুলে দেখলুম একজন লোক ঠিক আমার সামনে চেয়ারে বসে একদৃষ্টে আমার পানে তাকিয়ে রয়েছেন। লোকটা সাহেব, টকটকে গোলাপি রং, মুখে ছুঁচলো দাড়ি, তার অদ্ভুত বেশভূষা। মধ্যযুগে ইউরোপীয়রা যেরকম মখমলের জরিদার পোশাক পরত সেই রকম। আমি ভ্যাবাচাকা খেয়ে তাড়াতাড়ি চশমা খুলে ফেললুম। দেখলুম কে কোথাও নেই, চেয়ার খালি। খানিকক্ষণ কিছুই বুঝতে পারলুম না। তারপর আবার চশমা পরে দেখলুম লোকটা বন্ধ দরজার ভেতর দিয়ে চলে গেল। এমনই অভাবনীয় এই ঘটনা যে ব্যাপারটা ভালো করে হজম করতে দিন কয়েক কেটে গেল। শেষে বুঝলুম ভুল নয়, সত্যই অজ্ঞাতসারে একটা অপূর্ব জিনিস আবিষ্কার করে ফেলেছি, যার সাহায্যে সূক্ষ্ম দেহ প্রত্যক্ষ করা যায়। এই জিনিস নিয়ে কি করব প্রথমটা ভেবেই পেলাম না। শেষে ঠিক করলুম আমাদের প্রিন্সিপাল সাহেবকে বলবো। তার কাছে গেলুম, একটু উত্তেজিত ভাবে আমার আবিষ্কারের কথা বললুম। তিনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সেন, আপনার শরীরটা খারাপ হয়েছে, আপনি কিছুদিন ছুটি নিয়ে বিশ্রাম করুন। নিরাশ হয়ে তার কাছ থেকে ফিরে এলুম। তারপর প্রফেসরদের মধ্যে আমার অন্তরঙ্গ যারা ছিলেন তাদের বললুম। তারাও আমাকে ছুটি নিয়ে বিশ্রাম করবার উপদেশ দিলেন। আশ্চর্য আমাদের দেশের লোকের মনোভাব। কেউ একবার জিনিসটা দেখতে চাইলেন না, একবার বললেন না দেখি আপনার কথা সত্যি কি মিথ্যে। মরিয়া হয়ে আমি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে একটা দরখাস্ত করলুম। তাকে সব কথা জানিয়ে লিখলুম যে তিনি যদি ইচ্ছা করেন আমি সর্বসমক্ষে ডেমনস্ট্রেট করে দেখাতে রাজি আছি। সপ্তাহখানেক পরে আমার চিঠির জবাব এলো। ইতিমধ্যে বোধহয় আমার পাগলামি কানাঘুষো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ভাইস চ্যান্সেলর সাহেব বিনীতভাবে আমাকে জানিয়েছেন যে আমি যদি কাজ থেকে অবসর গ্রহণ করবার দরখাস্ত করি তাহলে তৎক্ষণাৎ আমার দরখাস্ত মঞ্জুর হবে। রাগের মাথায় কাজ ছেড়ে দিলুম। তারপর সারা ভারতবর্ষে যত বিজ্ঞ সুধী আছেন সকলের দূরে দূরে চশমা নিয়ে ঘুরে বেড়িয়েছি। এমন সব লোকের কাছে গিয়েছি যাদের পৃথিবী জোড়া নাম, কিন্তু সকলের কাছেই একই উত্তর পেয়েছি। কেউ হেসেছেন, কেউ তাড়ি দিয়েছেন, কেউ বলেছেন সময় নেই। কিন্তু আমার কথাটা সত্যি কি মিথ্যা যা যাচাই করবার দেখবার কৌতূহল কারো হলো না। যখন দেখলুম এদেশে এই মহামূল্য আবিষ্কারের মর্ম কেউ বুঝবে না, তখন স্থির করলুম বিলেত যাব। সেখানে অন্তত একজন লোক আছেন যিনি প্রকৃত তত্ত্বান্বেষী, যিনি আমার কথা না শুনে আমাকে ফিরিয়ে দেবেন না।
ইতিমধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটতে আরম্ভ করেছিল। বললে বিশ্বাস করবে না, চশমার উপর নানা রকম অলৌকিক উৎপাত হতে শুরু করেছিল। প্রেতলোকের যমনিকা মানুষের চোখ থেকে সরে যায়, এটা বোধহয় তাদের অভিপ্রেত নয়। তাই রোজ চশমাটার উপর নতুন নতুন দুর্ঘটনা ঘটতে লাগলো। কখনো অকারণে হাত থেকে পড়ে যায়, কখনো টেনে ব্যাগ শুদ্ধ হারিয়ে যায়, কখনো চোরে চুরি করতে আসে, এই ধরনের ব্যাপার। যখনই চশমা চোখে দিই, দেখি ওরা আমাকে ভয় দেখাচ্ছে, চশমাটা ভেঙে ফেলবার ইঙ্গিত করছে। একবার একটা অদৃশ্য হাত আমার চুল ধরে এমন নাড়া দিল যে চশমাটা চোখ থেকে ছিটকে মেঝে পড়লো। ভাগ্যে কার্পেট ছিল, নইলে সেই দিনই ওটা যেত। যা হোক, অনেক কষ্টে অনেক যত্নে এখনো পর্যন্ত তাকে অটুট রেখেছি। জানি না শেষ পর্যন্ত স্যার অলিভার লজের কাছে নিয়ে যেতে পারবো কিনা। এ হচ্ছে যাকে বলে একটা ফ্রিক। এর অবিকল নকল কখনো তৈরি হবে না। ভদ্রলোকের অত্যাশ্চর্য কথাগুলো আমার বদ্ধমূল অবিশ্বাসের গোড়ায় যেন এক প্রবল নাড়া দিয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই চশমা যে কেউ চোখে দিলেই ভূত দেখতে পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, যদিও সে পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত পায়নি। আমি নিজে যতবার পড়েছি ততবারই দেখেছি। আমি আর কৌতূহল দমন করতে না পেরে বললুম, তাহলে আমাকে একবার দেখাতে পারেন? নিশ্চয়ই পারি। ব্যাগ খুলে তিনি সযত্নে একটি তুলোর মোড়া চামড়ার কেস বার করলেন। তারপর অতি সন্তর্পণে কেসটি খুললেন। কেসের মধ্যে একটি মজবুত গোছের চশমা, অনেকটা সেই রকম দেখতে। ঠিক চশমা নয়, আজকাল এরকম বাইনাকুলার চশমা বেরিয়েছে, অনেকটা সেই রকম দেখতে। সামনে কতগুলো সবুজ কাঁচ লাগানো, আর আশেপাশে পেতলের স্ক্রু, টর্টয়েস সেলের মোটা মোটা আর্ম। বিরাজবাবু উঠে এসে সাবধানে আমার নাকের উপর চশমাটি বসিয়ে দিলেন। প্রথমে কিছুই দেখতে পেলুম না, কেবল সবুজ ধোঁয়া। বিরাজবাবু স্ক্রু ঘোরাতে ঘোরাতে কম্পিত স্বরে বললেন। ক্রমশ চোখের দৃষ্টি পরিষ্কার হতে লাগলো। মনে হলো যেন ধোঁয়া আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তারপর বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট জিনিস দেখতে পেলুম। ঘরে কেরোসিনের যে ল্যাম্পটা জ্বলছিল তাতে সামান্য আলো হচ্ছিল, কিন্তু চশমার ভেতরে গিয়ে দেখলুম আলো ঢের বেশি, উজ্জ্বল অথচ মোলায়েম। সেরকম অলৌকিক আলো কখনো দেখিনি। কোথা থেকে আসছে বোঝা যায় না, অথচ সর্বত্র সমানভাবে পড়েছে, কোথাও ছায়া নেই। আশ্চর্য আলো, এইটাই বোধহয় প্রেতলোকের দীপ্তি। কিন্তু আলোর কথা থাক, সেই আলোতে যা দেখলুম তা ভয়াবহ কিছু না হলেও হৃৎপিণ্ডটা একবার ডিগবাজি খেয়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখলুম টেবিল ঘিরে প্রত্যেক চেয়ারে একটি করে লোক বসে আছেন। তাদের পেছনে মাথার পর মাথা, ঘরের মধ্যে তিল ফেলবার জায়গা নেই, আর সবাই তীব্র নির্নিমেষ চোখ আমার পানে তাকিয়ে রয়েছেন। গলা দিয়ে আওয়াজ বেরোলো না, তাই উত্তর দেওয়া হলো না। ডান দিকে মাথা ফিরিয়ে দেখি আমার গা ঘেঁষে একটি প্রেত দাঁড়িয়ে মুখের দিকে কটমট করে তাকিয়ে আছেন। বাঁ দিকে তাকিয়ে দেখি ঠিক তাই, আমার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা আবার সচল হয়ে গলার কাছে ধড়াস ধড়াস করতে লাগলো। এদের যে এরকম চেহারা তা বর্ণনা করা যায় না। সাহেব আছেন, চীনা ম্যাম আছেন, ভারতীয় লোক আছেন, আবার নিকশকান্তি নিগ্রো রয়েছেন। কোথাও ভেদ জ্ঞান নেই। একজন শীর্ণকায় উপবৃতধারী ব্রাহ্মণ এবং একটি পালক দেওয়া টুপি পরা 16 শতাব্দীর সাহেব পাশাপাশি বসে রয়েছেন দেখলুম। সকলেরই দৃষ্টি আমার উপর। ভাবে মনে হলো কেউ আমার প্রতি সন্তুষ্ট নন, যেন দাবি জন্মাবার আগেই আমি তাদের রাজ্যে ঢুকেছি বলে তারা আমার উপর ভয়ঙ্কর চটেছেন। ক্রমে তাদের মধ্যে একটা আলোচনা শুরু হলো দেখলুম। কানে কিছুই শুনতে পেলুম না, কিন্তু মুখ আর হাত নাড়া দেখে আন্দাজ হলো যে খুব উত্তেজিতভাবে তর্ক চলছে, এবং আমি যে ওই তর্কের লক্ষ্যবস্তু তাতেও সন্দেহ রইল না। শেষে সেই পইতে পড়া শীর্ণ ব্যক্তিটি আমার দিকে ফিরে আঙুল দেখিয়ে খুব তীব্রভাবে কী যেন বলতে আরম্ভ করলেন, কিন্তু কোনো ফল হলো না। তিনি কি বললেন আমি একবর্ণ শুনতে পেলুম না। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর তিনি টেবিলের উপর একটা নিঃশব্দ চপেটাঘাত করে চুপ করলেন। তখন আবার তাদের মধ্যে তুমুল তর্ক আরম্ভ হলো। এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আমার মনের অবস্থাটা কী রকম হয়েছিল সে সম্বন্ধে বিশদ কিছু বলিনি, বলবার দরকারও নেই।
তোমরা সহজে আন্দাজ করে নিতে পারবে। চশমার ভিতর দিয়েই যে এই ভূতের রাজ্য দেখতে পাচ্ছি, চশমা খুলে ফেললে আর দেখতে পাবো না, একথা সাফ ভুলে গেছিলাম। মনে হচ্ছিল সাদা চোখেই এদের দেখছি, যেন নির্জন মনুষ্যহীন একটা জায়গায় এক পাল ভূতের মধ্যে এসে পড়েছি। তারা আমাকে ঘিরে বসে আমার ভাগ্য বিচার করছে। তাদের তর্কের উত্তেজনা ক্রমশই বেড়ে উঠতে লাগলো। আমার মনে হলো আমাকে নিয়ে এরা ভীষণ কাণ্ড কিছু একটা বাঁধাবে। আমার বুদ্ধি বিবেচনা যা সামান্য অবশিষ্ট ছিল, তাদের কাণ্ড দেখে তাও লুপ্ত হয়ে গেল। চশমাটা খুলে ফেললেই ল্যাটা চুকে যেত, কিন্তু তা না করে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। অমনি তারাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তারপর কি একটা ভয়ঙ্কর সংকল্প করে জ্বলন্ত দৃষ্টি মেলে আস্তে আস্তে আমার দিকে অগ্রসর হতে লাগলো। বিকট চিৎকার করে চেয়ার উল্টে ফেলে দরজার দিকে দৌড় মারলুম। প্ল্যাটফর্মে পৌঁছে দৌড়িতে দৌড়িতে ঘাড় ফিরিয়ে দেখলুম তারা তেমনি ভিড় করে আমার পিছনে তেড়ে আসছে। এই সময় একটা বিরাট রই রই শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ফোঁস ফোঁস হড়হড় শব্দ। ঠিক প্ল্যাটফর্মের কিনারায় পৌঁছে আমি হ্যাঁচকা মেরে নিজেকে সামনে নিলুম। গরম ইঞ্জিনটা শোঁ শব্দ করে আমার প্রায় নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁচকা দিয়ে নিজেকে সামলালাম বটে, কিন্তু ভারী চশমাটা নাকের উপর থেকে ছিটকে গিয়ে পড়লো ঠিক লাইনের উপরে, আর গাড়ির চাকাগুলো গড়গড় করে সেটাকে গুঁড়ো করে দিয়ে চলে গেল। আমার হাত পায়ে আর জোন ছিল না। অবশভাবে আমি প্ল্যাটফর্মের কাঁকরের উপর শুয়ে পড়লুম। চেতনা লুপ্ত হয়ে আসছিল, মাথার মধ্যে ঝিমঝিম করছিল। তারই মধ্যে ক্ষীণভাবে শুনতে লাগলুম মন্দীভূত ট্রেনের চাকার আর লোহা লক্করের শব্দ। মনে হলো যেন এতক্ষণে সে পেটগুলো অবাক হয়ে আমার ঘিরে বিচিত্র স্বরে মহা আনন্দের হাসি আসছে। মিনিট কয়েক পরে সংজ্ঞা হয়ে দেখলুম আমার চারিদিকে অসংখ্য লোকের ভিড় জমে গেছে। আর বিরাজবাবু পাগলের মতো আমার দুটো নড়া ধরে ঝাঁকুনি দিচ্ছেন। কি করলে কি করলে? আমার চশমা কই? আমার চশমা কই? আমার চশমা? মূর্ছা যাওয়ায় সৎযুক্তি বিবেচনা করে আমি আবার মূর্ছিত হয়ে শুয়ে পড়লুম।